হ্যালো কলিজার বন্ধুরা, আমি তোমাদের সাদিয়া আপু চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে। আজকের এই গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা স্থির হয়ে বসে থাকতে পারবেন। তাই গল্পটি শোনার আগে কানে হেডফোন দিয়ে নেন। আর এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আনায়া কিছু বলল না। অর্ণবকে দেখে ওর বিকেলের ঘটনা মনে পড়ে গেল। রাগ পুনরায় জাগ্রত হলো। রাগে নাকের পাটা ফুলে উঠেছে। অর্ণব আনায়াকে রাখতে দেখে মনে মনে হাসলো। আর একটু ঝুঁকে আনায়ের কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, ইস, রাগলে তোমায় এত সুন্দর লাগে, তা যদি জানতাম তাহলে আরো আগেই তোমাকে রাগিয়ে দিতাম। থেমিকে নেশাতুর কণ্ঠে বলে উঠল, বউয়ের রাগ দেখে আমার মনে প্রেম জেগে উঠছে। বউ রাগ করলে আমারই ভালো। বউয়ের রাগ ভাঙানোর নামে একটু একটু রোমান্স করা যাবে, কি বলো বউ? আনায়া তাও কিছু বলল না। অর্ণব এত কাছে আসাই ওর বুক ধুকপুক ধুকপুক করছে, কিন্তু ও সেটা প্রকাশ হতে দিচ্ছে না। অর্ণব আফসোসের সুরে বলল, এত রাগ আমার উপর? ঠিক আছে, তুমি যেহেতু আমার সাথে কথা বলবেই না, তাহলে আমি চলে যাই। অর্ণব যেতে নিলে আনায়া ওকে জড়িয়ে ধরল। অর্ণব মুচকি এসে নিজেও জড়িয়ে ধরল। আনায়া চোখ দিয়ে পানি পড়ছে। অর্ণব শার্ট ভেজা অনুভব করতে আনায়াকে নিচে থেকে সরিয়ে দাঁড় করালো। আনায়ার চোখে পানি। অর্ণব নিজ হাতে মুছে দিয়ে বলল, বোকা মেয়ে, কাঁদছো কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে? আনায়া মাথা নেড়ে বোঝালো। অর্ণব পুনরায় জিজ্ঞেস করলো। তাহলে? আনায়া অর্ণবকে ফের জড়িয়ে ধরলো। নাক টেনে বলল, আপনাকে অন্য মেয়ে কেন জড়িয়ে ধরবে? আপনি আমার জামাই, আপনাকে শুধুমাত্র আমি জড়িয়ে ধরবো, শুধুই আমি। আনায়ার কথাই অর্ণব হেসে উঠল। অর্ণবকে হাসতে দেখে আনায়া সরে আসতে চাইলো, তবে পারল না। অর্ণব ওকে শক্ত করে ধরে রেখেছে। আচ্ছা সরি, আর হাসবো না। আমি কি ইচ্ছে করে ওকে জড়িয়ে ধরছি নাকি? ও ধরেছিল, আমি ওকে সরিয়ে দিয়েছি, সাথে ধমকে ও শাসনও করেছি। কিন্তু তুমি সেটা দেখোনি। সেটা দেখবে কেন? তুমি তো তখন আমাকে ভুল বুঝে আমার উপর রাগ করতে ব্যস্ত। আনায়া কিছু বলল না, মিশে রইল অর্ণবের বুকে। এখন কি আমি ছেলেদেরও হাক করতে পারবো না? আমি কিছুটা বলেছি নাকি? শুধু মেয়েরা কেন, কোনো মেয়ে যেন আপনাকে জড়িয়ে না ধরে, স্পর্শ না করে। কথা বললেও দূরে দাঁড়িয়ে কথা বলবেন। যথা আজ্ঞা মহারানী। দুজনেই নিশ্চুপ, কেউ কিছু বলছে না। একে অপরকে জড়িয়ে ধরে আছে আবেশে। হঠাৎ অর্ণব দুষ্টু হেসে বলল, তোমার সাহস তো কম না মেয়ে। তুমি অর্ণব শিকদারকে ব্লক দাও, তোমার শাস্তি আছে। কি শাস্তি? গিভ মি এ কিস। কিস? নট অনলি কিস, লিপ কিস। আনায়া চোখ বড় বড় করে অর্ণবের দিকে তাকালো। আনায়ার চাহনি দেখে অর্ণব হেসে দিল। এভাবে তাকিয়ে লাভ নেই, তাড়াতাড়ি দাও, না হলে কিন্তু কিন্তু আমি অন্য কিছু করব। আনায়া কোনো উত্তর খুঁজে পেল না। অর্ণবকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে, এই বাঁধন থেকে ছোটাও সম্ভব না। হঠাৎ মাথায় কিছু একটা আসতে আনায়া খুশি হয়ে গেল। অর্ণবকে বলল, চোখ বন্ধ করেন। অর্ণব চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করতেই আনায়া অর্ণবের পায়ে একটু জোরে আঘাত করলো। অর্ণব ব্যথা পেয়ে হাতের বাঁধন আলকা করতেই আনায়া ছুটে পালালো। অর্ণব আনায়ার যাওয়ার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, আজকে বা বেঁচে গেলে বাসর রাতে কে তোমাকে বাঁচাবে বউ? রেডি থেকো, সুদে আসলে সব উসুল করব। বিয়ের দিন ঘনিয়ে আসছে, আর মাত্র 5 দিন বাকি বিয়ের। সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়ে গেছে। হঠাৎ অর্ণব মত পাল্টালো। ও কমিউনিটি সেন্টারে না, ডেস্টিনেশন ওয়েডিং করতে চায়। সবুজে ঘেরা প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে বিয়ে করার ইচ্ছে হচ্ছে অর্ণবের। অর্ণবের এমন ইচ্ছের কথা শুনে সবার মাথায় হাত। আর মাত্র 5 দিন বাকি। এখন বলেই তো সব হয়ে যাবে না, কত কিছুর অ্যারেঞ্জমেন্ট করতে হবে। অর্ণব সবাইকে আশ্বাস দিল ও বিষয়টা সামলে নিবে। ওর দলের লোকেরা, সাথে আবির আর ওর বন্ধুরা মিলে সবটা সামলে নিবে। একদিনের মাঝে সকল ব্যবস্থা করা হয়ে গেল। কাছে একটা রিসোর্ট আছে, যেটা খোলামেলা সবুজে ঘেরা গাছগাছালি আছে। রিসোর্টটা অর্ণবের পছন্দ হয়েছে। এখানেই ওর বিয়ের প্রোগ্রাম করতে চায়। অর্ণব তাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলে নিল। রিসোর্টটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। পুরো রিসোর্ট ভরপুর। আনায়া অর্ণবদের আত্মীয় স্বজনে। মানুষ গিজগিজ করছে। রিসোর্টের এক পাশে খোলা জায়গায় হলুদের জন্য সাজানো হচ্ছে। দুই পাশে দুটো স্টেজ। বরকনেকে পাশাপাশি বসিয়ে হলুদ দেওয়া হবে। আনায়া ওর জন্য বরাদ্দ করা রুমে বসে তৈরি হচ্ছে। ওর সাথে আছে মিহি আর অর্ষা। বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, অর্ষা আসবে না সেটা হয়। মেকআপ আর্টিস্ট আনায়াকে সাজাচ্ছে। মিহি অর্ষার সাজগোজ প্রায় কমপ্লিট। আনায়ার সাজগোজ শেষ হলে আনায়ার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। আনায়াকে মিহি অর্ষা নিয়ে বসিয়ে দিল স্টেজে। আনায়া বসে আছে, বক্সে গান বাজছে, সবাই নাচানাচি করছে। হলুদের অনুষ্ঠান এখনো শুরু হয়নি। অর্ণব সাহেবের মানা আছে তার বউকে তার আগে কেউ হলুদ দিতে পারবে না। ওর বউ ও প্রথমে তাকে হলুদ লাগাবে, তারপর সবাই। হঠাৎ চারপাশে লাইট বন্ধ হয়ে গেল। মুহূর্তের মাঝে আবার চলে উঠলো। চারপাশে গান বাজছে, তার মাঝে এন্ট্রি নিল অর্ণব। আনায়া অর্ণবের দিকে তাকালো।
হলুদ পাঞ্জাবির উপর কোটি, সাদা পায়জামা, হাতে ঘড়ি, চুলগুলো গুছিয়ে রাখা, সব কিছু মিলিয়ে অনবকে অনেক সুন্দর লাগছে। আশেপাশের সকল মেয়েরা ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। আনায়ার হিংসে হচ্ছে, ওর বরের দিকে অন্য মেয়েরা কেন তাকিয়ে থাকবে। ওর ইচ্ছে হচ্ছে সবগুলো মেয়ের চোখে কাপড় বেঁধে দিতে। অন্য জামের দিকে এভাবে বেশরমের মতো কে তাকিয়ে থাকে? এদের কি একটু লজ্জা নেই? না, নেই হয়তো, তাই তো এভাবে তাকিয়ে আছে। আনায়ার অনবের উপর রাগ হচ্ছে। এত সেজে গুজে আসার কি আছে? নিশ্চয়ই এই অসভ্য এমপি মেয়েদের ফিদা করার জন্য এভাবে মাঞ্জা মেরে সেজে এসেছে। আনায়া রাগে মুখ ঘুরিয়ে নিল, দেখবে না ও আর এই অসভ্য এমপি। অনব একধানে তাকিয়ে আছে তার প্রেয়সী দিকে। ওর নজর যে সরতে চাইছে না, তাকে এতটা সুন্দর লাগছে। ওর ইচ্ছে করছে তাকে সামনে বসে ঘন্টার পর ঘন্টা তার দিকে তাকিয়ে থাকতে। ওর চোখের সামনে হলুদ পরি বসে আছে। আনাকে হলুদ শাড়িতে অনেক সুন্দর লাগছে, যাকে বলে চোখ ধাঁধানো সৌন্দর্য। হলুদ রঙের জামদানি শাড়ি বাঙালি স্টাইলে পরেছে, সাথে ফুলের গহনা, ভারী মেকআপ, সব মিলিয়ে অনবের কাছে আনায়াকে অন্যান্য সুন্দরী লাগছে। আমাকে লাগবে না। অনব আনায়ার সামনে এসে থামলো। সবার দৃষ্টি ওদের উপর। অর্ষা হলুদের বাটি এনে অর্ণবের সামনে ধরতে অর্ণবর হাতে খানিকটা হলুদ নিল। আনায়া তাকিয়ে আছে অর্ণবের দিকে। অর্ণব আনায়ার দুই গালে হলুদ লাগিয়ে দিল। আনায়ার কোনো প্রতিক্রিয়া নেই। অর্ণব আনায়ার চোখে চোখ রেখে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আনায়ার লজ্জা লাগছে। এতগুলো মানুষের সামনে ও অর্ণবকে হলুদ লাগিয়ে দিতে ভাবতেই ওর লজ্জা লাগছে। ইদানিং এই লজ্জা যেন ওর বেড়ে চলেছে। আনায়া অসহায় চোখে অর্ণবের দিকে তাকালো। অর্ণব সেটা পাত্তাই দিল না, ও নাছর বান্দা। আনায়া উপায় না পেয়ে হলুদ নিয়ে অর্ণবকে লাগিয়ে দিল। পাশ থেকে অর্ণবের ফ্রেন্ডটা শেষ বাজিয়ে উঠল। আনায়া এতে আরো খানিকটা লজ্জে মুড়িয়ে গেল। অর্ণব আনায়াকে আর একটু লজ্জা দিতে ওদের বলে উঠল, আসতে শীষ বাজা, আমার বউ লজ্জা পাচ্ছে। ওরা আরো জোরে শেষ বাজিয়ে উঠল। সবে ওদের কাণ্ডে হাসছে। বেচারি লজ্জে শেষ। ওর অবস্থা লজ্জে মরি। এত লজ্জা কোথা থেকে আসছে কে জানে। অর্ণব ওর জন্য বরাদ্দ করা স্টেজে বসে পড়ল। বড়রা সবাই প্রথমে হলুদ লাগালো, এরপর এক একে সবাই এসে দুজনকে হলুদ লাগিয়ে যাচ্ছে। লাবণী এসেছে অর্ণবকে হলুদ লাগাতে। মেয়েটার সাজ দেখে মনে হচ্ছে ও নিজেই বউ। আনায়ার ওকে দেখেই মেজাজ খারাপ হয়ে গেল। ইচ্ছে করছে চোখ দিয়ে একে ভস্ম করে দিতে। লাবণ্য অর্ণবকে হলুদ লাগিয়ে ওর পাশে বসে ছবি তুলছে। আনায়ার মোটেও লাবণ্যকে সহ্য হচ্ছে না অর্ণবের পাশে। অর্ণব মনে হয় আনায়ার মনের কথা বুঝতে পারলো। অহনাকে ডেকে লাবণ্যকে সরিয়ে নিয়ে যেতে বলো। এতক্ষণে বড়দের সিরিয়াল শেষ হলে অহনা এলো আনায়াকে হলুদ লাগাতে। এসে আনায়াকে হলুদ লাগানো শেষে বলল, ভাবি তোমাকে অনেক কিউট লাগছে, একদম হলুদ পরি যাকে বলে। অর্ণব পাশ থেকে বলে উঠল, আমার বউয়ের দিকে একদম নজর দিবি না। তোর সাতচনি মার্কা নজর সরা আমার সুন্দরী বউয়ের উপর থেকে। নজর আমার না, তোমারটা লাগবে। সেই কখন থেকে তাকিয়ে আছো আমার ভাবির দিকে। এই, তোমার কি লজ্জা লাগে না এতগুলো মানুষের সামনে এভাবে তাকিয়ে থাকতে? আমার বউয়ের দিকে আমি তাকিয়েছি, এতে কার কি? অন্যের বউয়ের দিকে তো তাকাইনি যে লজ্জা লাগবে। দুজনের কথা শুনে আনায়া হতাশ। এরা এখানেও ঝগড়া শুরু করে দিয়েছে। আনায়া মনে মনে বলল, এরা ভাই বোন কারো থেকে কেউ কম না, একটারও মুখে লাগাম নেই, সবার সামনে যা ইচ্ছে তা বলে দেয়। আনায়া সহ সবাই তাকে দুই ভাই বোনের ঝগড়া দেখছে। অবশেষে জিয়া এসে অহনাকে নিয়ে গেল। হলুদের প্রোগ্রাম শেষ হতে হতে বিকেল হয়ে গেল। সবাই মিলে অনেক হই হুল্লোড় করেছে। আনায়া নিজের ঘরে চলে এলো। হলুদের ওর পুরো শরীর মাখামাখি অবস্থা। অর্ণবকে তো ওর বন্ধুরা হলুদ লাগিয়ে পুরো ভূত বানিয়ে দিয়েছে। আনায়া শাওয়ার নিতে চলে গেল। ওর হাতে পায়ে মুখে হলুদের ছড়াছড়ি। ফ্রেশ হয়ে বের হয়ে বিছানায় বসলো। এরই মাঝে রুমে মিহি, নীলিমা আর অর্ষা এলো। কিরে, তুই এখন রেডি হসনি? মেহেন্দি পড়বি কখন? মাত্র ফ্রেশ হয়ে বের হলাম, একটু তো রেস্ট নিতে দাও। বিয়ে এত জ্বালা জানলে বিয়ে করার নামেই নিতাম না। কাজী অফিসে বিয়ে করছিলাম, ওটাই ঠিক ছিল। এখন হলুদ মেহেদি এই জ্বালা ভালো লাগছে না। হয়েছে, আর বক বক না করে তাড়াতাড়ি রেডি হ, দেরি হয়ে যাচ্ছে। আনায়া অল্প সময়ের মাঝে রেডি হয়ে নিল। রিসোর্টের একপাশে খুব সুন্দর করে সাজানো হয়েছে। অনেক মেয়েরা বসে মেহেদি দিচ্ছে। আনায়া ওর জন্য রাখা জায়গায় গিয়ে বসে পড়ল। আনায়া বসে আছে। হঠাৎ ফোনের মেসেজ টোন বেজে উঠল। আনায়া পাশে রাখা ফোনটা হাতে নিয়ে দেখলো স্ক্রিনে অর্ণবের পাঠানো বার্তা। আমার নাম তোমার হাতে লিখতে ভুলবে না যেন বউজান। রাতের কালো আধারের মাঝে কৃত্রিম আলোর ছোঁয়া। চারপাশে মেয়েদের ছড়াছড়ি। কেউ মেহেদি পড়ছে, কেউ বা অন্যকে পরিয়ে দিচ্ছে। সাথে রয়েছে আড্ডা, হাসি, মজা। আনায়া বসে আছে। ওকে যারা মেহেদি পরিয়ে দিবে তার একটু ব্যস্ত আছে। আনায়া বসে আছে তাদের অপেক্ষায়। অহনা, মিহি, নীলিমা ওরা বসে অহনার সাথে আড্ডা দিচ্ছে। আনায়া হঠাৎ লক্ষ্য করলো দূরে দাঁড়িয়ে লাবণ্য ওদের দিকে কেমন করে তাকিয়ে আছে। মনে হচ্ছে ওকে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। আনায়া সেদিকে মোটেও পাত্তা দিল না।
ওর তাকিয়ে থাকতে ইচ্ছে হলে থাকুক। আনায়া নীলিমাকে রেখে লাবণ্যকে শুনিয়ে শুনিয়ে বলল, ভাবি আমাকে একটু কাজল লাগিয়ে দাও তো। বলা তো চায় না কখন কার বদনজর লেগে যায়। আনায়ার কথা শুনে অনা হেসে দিল। ও বুঝতে পেরেছে আনায়া লাবণ্যকে মিন করে বলেছে। নীলিমা সত্যি ওর চোখের কাজল নিয়ে আনায়ার কানের পিছনে লাগিয়ে দিল। লাবণ্য ওদের কাণ্ডে ভেঙচি কেটে সেখান থেকে চলে গেল। আনায়াকে দুজন মেহেদি আর্টিস্ট মেহেদি পরিয়ে দিবে। একজন অর্ষাকে মেহেদি পরিয়ে দিচ্ছে, তাই একটু সময় আসবে, তাই একটু পর আসবে। অপরজন আনায়ার এক হাতে মেহেদি পরাতে শুরু করবে। এমন সময় কোথা থেকে অর্ণব এসে আনায়ার সামনে হাঁটু গিয়ে বসলো। মেহেদি আর্টিস্টের হাত থেকে মেহেদিটা নিয়ে নিল। আমার বউয়ের হাতে আমি আগে মেহেদি পরিয়ে দিব, তারপর বাকিটা আর্টিস্ট পরিয়ে দিবে। অর্ণব খুব সুন্দর করে আনায়ার হাতে নিজের নামটা লিখে দিল। অর্ণব নিজের লেখার দিকে নিজে তাকিয়ে রইল। প্রথমবার মেহেদি হাতে নিয়েছে, প্রথমবারই যে লিখতে পারবে সেটা ও ভাবেনি। ভেবেছে লেখাটা হয়তো সুন্দর হবে না, কিন্তু এতটাও খারাপ হয়নি। আনায়া বসে বসে মুগ্ধ চোখে অর্ণবের পাগলামো দেখছে। মানুষটা একটু আগে মেসেজ করে বলে এখন নিজেই চলে এলো নিজের হাতে প্রথম মেহেদি পরাবে বলে। একটা মানুষ কতটা ভালোবাসলে সবার সামনে নির্দ্বিধায় এরকম পাগলামো করতে পারে। এই অল্প দিনের ব্যবধানে এতটা ভালোবাসা সম্ভব? কই, আয়না তো পায়নি অর্ণবকে এভাবে ভালোবাসতে। হয়তো এটা আয়নার ব্যর্থতা। সত্যি আনায়া অনেক ভাগ্য করে অর্ণবকে পেয়েছে। অর্ণব চোখ তুলে তাকাতে আনায়ার সাথে চোখাচোখি হলো। অর্ণব চোখ টিপতে উঠে দাঁড়ালো। অর্ণব চলে যাবে এমন সময় মিহি আর অর্ষা এসে ওকে দুপাশ থেকে আটকে দিল। কি হলো, তোমরা এভাবে পথ আটকে দাঁড়ালে কেন? মিহি বলল, কাজ আছে তাই। কাজ? কি কাজ? বসেন, তাহলেই দেখতে পাবেন। অর্ণবকে দুজনে বসিয়ে দিল। মেহেদি নিয়ে অর্ণবের হাতে দিবে এমন সময় অর্ণব বলে উঠল, এই কি করছো? মেহেদি পরাচ্ছ কেন? মেহেদি মেয়েদের পরার জিনিস, ছেলেদের না। অর্ষা বলল, আরে দুলা ভাই চুপ করে বসেন তো, আপনি আপনার বউয়ের জন্য এটুকু করতে পারবেন না? অর্ণব আনায়ের দিকে তাকিয়ে বলে উঠল। তার জন্য তো জীবনও দিয়ে দিতে পারবো, এই সামান্য মেহেদি তো কিছুই না। অর্ণবের কথা শুনে সবাই হাততালি দিয়ে উঠল। আনায়ের কাজিন পিয়া বলে উঠল, জামাই হতে হবে অর্ণব ভাইয়ার মতন, নাহলে আমি বিয়েই করব না। মিহি বলল, তাহলে প্রিয়া তোমাকে সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে, কারণ সবাই তো আর আমার জিজু অর্ণব শিকদার হবে না। আনায়া মেহেদি পড়ছে। ওর ঠোঁটের কোণে মুচকি হাসি। মিহি আর অর্ষা দুজন মিলে অর্ণবের দুই হাতে কিছু একটা করছে। কাজ শেষ হতেই মিহি বলে উঠল, কাজ শেষ। অর্ণব তাকালো ওর হাতের দিকে। কে জানে দুই বিচ্ছু মিলে ওর হাতে কি করেছে। এক হাতে লাইপের মাঝে লিখেছে অর্ণব প্লাস আনায়া, অন্য হাতে লিখেছে আনায়ার একমাত্র বড় আর্শিয়ান শিকদার অর্ণব। অর্ণব শালিদের কাছে মুচকি হাসলো। আনায়ার সামনে দুই হাত মেলে দেখালো। আনায়া লজ্জা পেল। ওর চোখ আটকে গেল অর্ণব প্লাস আনায়া লেখার দিকে। দুজনের নাম একসাথে কতই না সুন্দর লাগছে। অর্ণব মিহি আর অর্ষাকে জিজ্ঞেস করলো, এবার দুজনে খুশি হয়েছো? দুজন একসাথে বলে উঠল, অনেক খুশি। এবার আমি যাই, আমার অনেক কাজ আছে। অর্ণব চলে গেল। দীর্ঘ 2 ঘন্টা বসে থাকার পর আনায়ের 2 হাতের মেহেদি পরা শেষ হলো। একাধারে এতক্ষণ বসে থাকায় আনায়ের কোমর ধরে গেছে। বেচারি কোনো মতে সেখান থেকে উঠে চলে এলো নিচের রুমে। কিছুক্ষণ পর মিহি, নীলিমা, অর্ষা, অহনা সবাই এসে উপস্থিত হলো আনায়ের রুমে। আড্ডা চলো অনেকক্ষণ। আড্ডা শেষে সবাই ঘুমাতে চলে গেল। সকালে স্নিগ্ধ আলোয় পরিবেশ উজ্জ্বল হয়ে উঠেছে। আকাশে অল্প মেঘের আনাগোনা। পুরো রিসোর্ট জুড়ে গিজগিজ করছে মানুষ। এমপি অর্ণব শিকদারের বিয়ে বলে কথা, একটু তো হিজিবিজি হবেই। সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে। ব্যস্ততা সবার মাঝেই আছে। মেয়েরা ব্যস্ত নিজেদের সাজাতে, ছেলেরা ব্যস্ত কাজে, বাচ্চারা আশেপাশে ছোটাছুটি করছে, খেলছে। বড়রা এক একজন এক এক কাজে ব্যস্ত। আনায়াকে ওর ঘরে সাজানো হচ্ছে। সবসময় অল্প মেকআপ করে অভ্যস্ত আনায়ের ভারী মেকআপ ভালো লাগে না। মনে হচ্ছে মুখের ওপর এক পাল্লা প্রলেপ দেওয়া হয়েছে। ও কত করে বলো অল্প করে দিতে, কিন্তু কে শুনে কার কথা? বিয়ের দিন নাকি এভাবেই সাজতে হয়। আনায়ার এখন মনে হচ্ছে এর চেয়ে কাজী অফিসের বিয়েটাই ভালো ছিল। কোনো প্যারা ছিল না। যে কাজের সামনে বসেছে কবুল বলে সাইন করে দিয়েছে, বিয়ে শেষ। এখন এই সাজগোজ ওর একটুও ভালো লাগছে না। আনায়ার সাজ শেষ হতে হতে অনেক সময় লেগে গেল। আনায়াকে বাইরে ডাকছে। নীলিমা আর অর্ষা মিলে আনায়াকে নিয়ে বসিয়ে দিল। আনায়া চোখ তুলে সামনে তাকালো। ওর সামনে বরের আসন এখনো ফাঁকা, তার মানে অর্ণব এখনো আসেনি। আনায়ার ভাবনার মাঝে বক্সের গান বেজে উঠল। অর্ণব এগিয়ে আসছে। অর্ণব এগিয়ে আসছে আনায়ার দিকে। আনায়ার ভয় করছে, বুক ধুকপুক ধুকপুক করছে, কেমন হাঁসফাঁস লাগছে, হাত পা কাঁপছে, মনের মাঝে শিহরণ বয়ে যাচ্ছে। কেমন এক অদ্ভুত অনুভূতি। আগেরবার বিয়ের সময় তো এমনটা হয়নি, তাহলে এখন হওয়ার কারণ?
আনিয়া কিছু বুঝে উঠতে পারলো না। অর্ণব এসে ওর ঠিক সামনে ফুলের পর্দার উপর পাশে বসলো। আনিয়া মাথার ওড়নার ফাঁকা দিয়ে দেখতে পেল আনিয়া মাথা নিচু করে বসে রইল। অর্ণব চোখ তুলে চাইল ওর একমাত্র বইয়ের দিকে। লাল টুকটুকে লেহেঙ্গা, সাথে দুহাত ভর্তি চুড়ি, গলায় গহনার সমাহার, মুখে ভারী সাজ, সব মিলিয়ে আনায়াকে বউ রূপে অপূর্ব লাগছে। মেয়েটা বরাবরের মতোই ওকে মুগ্ধ করে নিচের রূপে। অর্ণব বারবার বেহায়ের মতো মেয়েটার রূপে মুগ্ধ হয়ে স্থানকাল ভুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই যে এখনো এক ধ্যানে তাকিয়ে আছে। পাশ থেকে অর্ণবের এক বন্ধু ওকে ধাক্কা দিয়ে বলল, এখন সবার সামনে এভাবে তাকিয়ে থাকিস না, সারা রাত সময় পাবি দেখার। তোর বউকে কেউ নিয়ে যাবে না। আমার বউ আমি তাকিয়ে থাকবো তাতে কার কি? কিছু না, তুই তাকিয়ে থাক। কাজে বিয়ে পড়ানো শুরু করলো। আনার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি হৃদযন্ত্রটা বেরিয়ে আসতে চাইছে। কেমন ভয় অনুভূত হচ্ছে। আনায়া নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু কেন যেন পারছে না। কাজে যখন আনায়াকে কবুল বলতে বলল, আনায়ের মাথাটা কেমন ঘুরিয়ে উঠলো। কি অদ্ভুত এক অনুভূতি। আনার এক পাশে দাঁড়িয়েছিল অয়ন, আরেক পাশে আবির, একটু দূরে ওর বাবা। অয়ন আবির দুই ভাই বোনের মনের অবস্থাটা বুঝতে পারলো। দুজনে একসাথে বোনকে সাহস দিল। আনায়া লম্বা একটা শ্বাস নিয়ে কবুল বলে দিল। অর্ণবকে কবুল বলতে বলে ও গড়গড় করে বলে দিল। ওর বলার ধরনে আশপাশের সবাই হেসে দিল। অর্ণব বেচারা এতে একটু লজ্জা পেল। দুজনেই পুনরায় বাধা পড়ল বিবাহের শুভ বন্ধনে। আজ থেকে শুরু হতে চলেছে এক নতুন পথ চলা। সবাই মিলে নব দম্পতির জন্য মন ভরে দোয়া করলো। সকল আনন্দ উল্লাস শেষে চলে এলো বিদায় বেলা। এই মুহূর্তটা একটা মেয়ের জন্য খুবই বেদনার। এতদিনে চেনা পরিচিত কাছের মানুষদের ছেড়ে যেতে হয় এক অচেনা পরিবেশে, নতুন সকল মানুষদের মাঝে। আনিয়া সেই কখন থেকে কান্না করে যাচ্ছে। বাবা মা, অয়ন, নীলিমা, মিহি, অর্ষা সকলের চোখে পানি। আনিয়া সবার থেকে বিদায় নিল, কিন্তু আবিকে কোথাও খুঁজে পাচ্ছে না। ছেলেটা কোথায় গেল? এমন সময় অবশেষে ওকে পাওয়া গেল এক কোণে। আনিয়া আবিরের কাছে যেয়ে জাপটে জড়িয়ে ধরল। আবিরের চোখে পানি। বোনের বিদায় চোখের সামনে দেখতে পারবে না, তাই একপাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলছিল। আনিয়া কান্নারত অবস্থায় পড়ল, আমি চলে যাচ্ছি ভাইয়া। এখন আর কেউ তোর সাথে ঝগড়া করবে না, মারামারি করবে না। রিমোট নিয়ে তোর কারোর সাথে ঝগড়া করতে হবে না। কেউ বলবে না ভাইয়া এটা এনে দে, সেটা এনে দে। ভাইয়া এই কাজটা করে দে। এখন থেকে আর কেউ তোকে জ্বালাবে না। তোর অগোছালো জিনিসগুলো কেউ গুছিয়ে রাখবে না। তোকে কারোর জন্য আম্মুর কাছে থেকে বকা খেতে হবে না। আনায়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আবির বোনের মাথায় হাত রেখে সান্ত্বনা দিয়ে বলল, আমার সাথে ঝগড়া করার জন্য হলেও থেকে যাব নু। তুই না থাকলে আমি মারামারি করব কার সাথে? কার চুল ধরে যখন তখন টান দেবো? কার জিনিস এলোমেলো করবো? যাস না বনু, যাস না। নীলিমা এসে দুজনকে ছাড়িয়ে নিল। এভাবে কানাকাটি করতে থাকলে দেরি হয়ে যাবে। এমনি অনেক বেলা হয়ে গেছে। এভাবে বললে হয় না আবির। আয়নার এখন বিয়ে হয়ে গেছে, ওকে যেতে হবে। তুমি এমন অবুঝ বাচ্চাদের মতো করলে চলবে? আবিরের চোখের পানি তবুও থামছে না। ছেলে মানুষ নাকি সহজে কাঁদে না। একটা ভাই তার আদরের বোনকে কতটা ভালোবাসলে বোনের জন্য এভাবে কান্না করে। অন্যবেশে আবিরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলল, শালা, তুই যেভাবে মেয়েদের মতো নাকের পানি চোখের পানি এক করছিস, মনে হচ্ছে আমি তোর বোন চুরি করে নিয়ে যাচ্ছি। যখন ইচ্ছে হবে তখনই বোনকে দেখতে চলে আসবি, আর তোর বোনেরও যখন ইচ্ছে হবে তোদের সাথে দেখা করতে চলে যাবে। আবির নিজেকে সামলালো। অহনা দূরে দাঁড়িয়ে আবিরকে দেখছিল। আবিরের জন্য ওর মনে মায়া হচ্ছে। এই প্রথম এই মানুষটার জন্য ওর মনে অনুভূতি জন্ম নিচ্ছে, যে অনুভূতির সম্পর্কে অহনা অনভিজ্ঞ। আনিয়া অর্ণব সকলের কাছ থেকে বিদায় নিল। আবির নিজে এসে আনিয়াকে গাড়িতে বসিয়ে দিয়ে গেছে। আনায়ার সে কি কান্না! অর্ণব আনায়ার মাথাটা বুকে চেপে ধরে আছে। আনায়াকে এটা ওটা বলে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু আনায়ার কান্না থামার নামই নেই। হঠাৎ অর্ণবের মাথায় দুষ্ট বুদ্ধি ভর করল। অর্ণব আনায়ার কানে ফিসফিস করে বলল, এখন এত কেঁদো না বউ, কিছু কান্না রাতের জন্য জমিয়ে রাখো। আধারে নিমজ্জিত রজনী, চারপাশ অন্ধকারে ছেয়ে আছে। রাস্তায় কৃত্রিম আলোয় আলোকিত। ফুলে ভরা বিছানার মাঝে নববধূ বসে আছে। চারপাশে মৃদু আলো জ্বলছে। আনায়া অর্ণবদের বাড়িতে এসেছে অনেকক্ষণ হয়েছে। আনাকে এনে ড্রয়িং রুমে বসানো হয়েছিল। আশেপাশে অনেক মানুষের আনাগোনা। কেউ কেউ এসে নতুন বউ দেখে যাচ্ছে। আনায়ার পাশে অহনা আর মিহি বসে আছে। মিহি আর অর্ষা অহনাদের সাথে এসেছে। এত এত মানুষের মাঝে আনায়ার অস্বস্তি হচ্ছে, সাথে বিরক্তও লাগছে। অনেকক্ষণ সেখানে থাকার পর মেহনাজ বেগম অহনা আর জিয়াকে দিয়ে আয়নাকে অর্ণবের রুমে পাঠিয়ে দিয়েছে। আনায়া এতক্ষণে স্বস্তি পেল। অহনা আনায়াকে বসিয়ে দিয়ে চলে গেল। আনায়া চারপাশে তাকিয়ে ঘরটা দেখছে। অর্ণবের ঘর খুবই সাজানো গোছানো। ছেলেদের ঘর সাধারণত এতটা গোছানো হয় না। দরজা বরাবর একটা মাস্টার বেড, তার থেকে একটু দূরে সোফা, খাটের পাশে টি টেবিল,
একটা বড় সাইজের আলমারি, ড্রেসিং টেবিল আর কাবার্ড। একপাশে একটা পড়ার টেবিলের পাশে ছোট্ট একটা বুকসেলফে অনেক ধরনের বই আছে। আনেয়া বইগুলোতে চোখ বোলালো। একদম পরিপাটি ঘর। আনেয়ার ঘরটা অনেক পছন্দ হয়েছে। আনেয়ার ভাবনার মাঝে খট করে দরজা খুলে গেল। আনেয়া কিছুটা ভয় পেল। আনেয়া মাথায় ঘুমটা দিল। ঘুমটার ফাঁকা দিয়ে দেখলো লাল আর গোল্ডেন রঙের শেরওয়ানি পরিহিত অর্ণব ওর দিকে এগিয়ে আসছে। অর্ণব যত এগিয়ে আসছে আনেয়ার মনে ততই ভয় জেগে ধরেছে। আনেয়া ভয় পেয়ে নিজের লেহেঙ্গা চেপে ধরলো। শ্বাস বেড়ে যাচ্ছে। অর্ণব এসে আনেয়ার সামনাসামনি বসলো। আলতো হাতে ঘুমটা সরালো। তাকিয়ে রইল নববধূ রূপে পেয়সীর পানে। এই তাকিয়ে থাকার মাঝে নেই কোনো কামুকতা, আছে শুধুই মুগ্ধতা, একরাশ ভালোবাসা, এক সমুদ্র পরিমাণ তাকে দেখার তৃষ্ণা। অর্ণব ঘোরের মাঝে পড়ে যায় পেয়সী প্রিয় মুখখানে দেখতে দেখতে। এ দেখার শেষ নেই। জন্মান্তরের এই তৃষ্ণা। আনেয়া ভেবে পায় না লোকটা এভাবে কি দেখে। অর্ণব কতক্ষণ এভাবে তাকিয়েছিল তাই ঠিক নেই। ওর ঘোর কাটলো আনেয়ার কথায়। এমন করে কি দেখছেন? তোমাকে। কি দেখলেন? মায়াভরা মুখশ্রী, কাজল রাঙা হরিণী আঁখি, যাতে দেখা যাচ্ছে আমার সর্বনাশ। ওই ঝিল চোখে দেখি আমি আমার ধ্বংসলীলা। আফিম মেশানো ওষ্ঠ, তাতে লাল রঙা প্রলেপ জামায় টানছে খুব নিবিড়ভাবে, আহ্বান জানাচ্ছে ধ্বংসলীলার। অর্ণবের কথায় আনেয়া লজ্জায় মরিমরি অবস্থা। অর্ণব আনেয়ার অবস্থা বুঝে দুষ্টু হাসি দিল। ধীরে ধীরে এগুতে লাগলো আনেয়ার দিকে। আনেয়া কি করবে বুঝে উঠতে পারলো না। অর্ণব ওর খুব কাছে, একে অপরের নিঃশ্বাস অনুভব করতে পারছে। আনেয়া চোখ বুঝে নিল। কিছুক্ষণ পর ললাটে অধরে ছোঁয়া পেল। অর্ণব পিয়সী ললাটে চুম্বন এঁকে দিল। মুচকি হেসে বলল, যেটা ভেবেছো সেটা পরে হবে, এখন যাও ফ্রেশ হয়ে এসো, দুজনে একসাথে নফল নামাজ পড়বো। আনেয়া ভীষণ লজ্জা পেল। ওর গালগুলো রক্তিম বর্ণ ধারণ করেছে। অর্ণব সরে গেল। আনেয়া তাকিয়ে দেখলো ওর থেকে কিছুটা দূরে অর্ণব দাঁড়িয়ে। আনেয়া তড়িঘড়ি করে ওর লাগেজ থেকে কাপড় বের করে নিল। আলমারিতে একপাশে দেখো তোমার কাপড় রাখা আছে, সেখান থেকে নাও। আনেয়া এগিয়ে গিয়ে আলমারি খুলল। এক পাশে শাড়ির সমাহার। আনেয়া বেছে তার মাঝ থেকে মিষ্টি কালারের শাড়ি নিয়ে ফ্রেশ হতে গেল। আনেয়া ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো অর্ণব দাঁড়িয়ে আছে। অর্ণব নিজেও চেঞ্জ করে নিয়েছে। অর্ণব ফ্রেশ হয়ে অজু করে এলো। দুজনে একসাথে নামাজ পড়ে শেষ করলো। আনেয়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। ওর কোমর সমান চুল এদিক ওদিক ছড়ানো। অর্ণব একটু দূরে আলমারির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আনায়াকে দেখছে। অর্ণব ধীরে ধীরে এগিয়ে আসছে আনায়ার দিকে। আনায়া একটু একটু করে পিছাতে আনায়া বিছানায় যেয়ে পড়লো। অর্ণব হাতের উপর ভর দিয়ে আনায়ার দিকে ঝুঁকলো। আনায়া ভীতু চোখে তাকিয়ে আছে অর্ণবের দিকে। ওর বুকের ভিতর ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটা করছে। অর্ণব নিজের মুখটা এগিয়ে আনছে আনায়ের দিকে। আনায়া ভয়ে চোখ বুজে নিল। কিছুক্ষণ হয়ে গেল, কোনো সারা শব্দ নেই। অর্ণব ওর পাশে বিছানায় শুয়ে হাতের উপর ভর দিয়ে হেলান দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। আনায়া লজ্জায় হাত দিয়ে মুখ ঢেকে নিল। আনায়ের কাছে অর্ণব শব্দ করে হেসে দিল। আনায়াকে নিজের দিকে ঘুরিয়ে চোখে চোখ রেখে বলল, আমি চাইলে এখন তোমাকে কাছে টেনে নিতে পারি, তুমি বাধা দিতে পারবে না, কারণ আমার সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু আমি চাই তুমি আমায় ভালোবেসে আমার কাছে এসো, জোর করে নয়। তুমি যেদিন নিজ ইচ্ছায় ধরা দিবে আমার মন মহলে, সেদিন আমি সম্পূর্ণরূপে তোমায় আমার করে নিব। অর্ণব থামলো। আনায়া তাকিয়ে আছে অর্ণবের দিকে। কি বলবে বা কি বলা উচিত কিছু বুঝতে পারলো না। সত্যি তো, ও এখনো অর্ণবকে ভালোবেসে উঠতে পারেনি। মানুষটাকে ভালো লাগে, তার প্রতি এক ধরনের অদ্ভুত অনুভূতি হয়। আনায়া শিওর না এটা ভালোবাসে কিনা। আনায়ার ভাবনার মাঝে অর্ণব পুনরায় পড়ল, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে, সারাদিনে অনেক ধকল গেছে, রেস্ট প্রয়োজন। আনায়া তাকিয়ে দেখলো বিছানার একটা মাত্র বালিশ। দুজন মানুষ এক বালিশে ঘুমাবে কিভাবে? আনায়া ভাবনায় বিভোর অর্ণবকে ডেকে উঠল। কি হলো, ঘুমাবে না? ঘুমাতে এসো। আনায়া কি বলবে ভেবে পেল না। অস্বস্তি নিয়েই বলল, বিছানায় বালিশ তো একটা, আমরা দুজন মানুষ কিভাবে? আনায়ার এমন কথা বলার ধরনে অর্ণব না হেসে পারল না। একটা সামান্য বিষয়ে কথা বলতো মেয়েটার এত অস্বস্তি। হেসে বলল, আমার খুব ইচ্ছে আমি বালিশে ঘুমাবো আর আমার বউ আমার বুকে ঘুমাবে। আমার প্রশস্ত একটা বুক থাকতে আমার বউ কিনা বালিশে ঘুমাবে, সেটা আমি মেনে নিতে পারবো না। আনায়া অসহায় চোখে অর্ণবের দিকে তাকালো। অর্ণব সেই দৃষ্টি পাত্তাই দিল না। ওভাবে তাকিয়ে লাভ নেই, সব কিছু ছাড় দিলেও এক্ষেত্রে ছাড় হবে না, তোমাকে আমার বুকেই ঘুমাতে হবে, এটাই ফাইনাল। তাই কথা না বাড়িয়ে ঘুমাতে এসো। আনায়া কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। একটা ছেলের বুকে ঘুমাবে ভাবতে শিউরে উঠলো। কেটে গেল কিছু সময়। ঘুম পাচ্ছে খুব, ঘুমিয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। অন্য কোনো ছেলে তো আর না, ওর নিজেরই বিয়ে করা জামাই। এই বুঝ দিয়ে নিজেকে বোঝালো। আস্তে করে যেয়ে অর্ণবের বুকে মাথা রাখলো।
আনায়ার কাজে অর্ণব মুচকি হাসলো, কিন্তু ওকে বুঝতে দিল না অস্বস্তি হচ্ছে। ক্লান্ত থাকায় একসময় আনায়া ঘুমিয়ে গেল। আনায়া ঘুমিয়ে পড়তেই অর্ণব ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে তুলল। আনায়ার কপালে ওষ্ঠ ডুবিয়ে দিল, দুগালেও এঁকে দিল ভালোবাসে পরশ। আনায়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি আমার বউ, আশিয়ান শিকদার অর্ণবের বউ। তুমি শুধু আমার, শুধু এবং শুধুই আমার। তোমাকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। রাতের আধার কাটিয়ে সূর্য উদিত হচ্ছে পূর্ব দিকে। ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল ধরণী। ঘুমে বিভোর নব দম্পতি একে অপরকে আলিঙ্গন করে রয়েছে নিবিড়ভাবে। হঠাৎ আনায়ের ঘুম ভেঙে গেল। পিট করে চোখ খুলে নিজেকে কারো শক্ত আলিঙ্গনে আবিষ্কার করলো। ভালো করে লক্ষ্য করে নিজেকে অর্ণবের প্রশস্ত বুকের মাঝে পেল। অর্ণব খুব শক্ত করে ধরে রেখেছে। মনে হচ্ছে ওর বউ অন্য কেউ নিয়ে যাবে, সেই ভয়ে বেচারা বউকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আনায়ের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। নিজেকে কোনো মতে ছাড়িয়ে নিল, ওষ্ঠ ছুঁয়ে দিল অর্ণবের ললাটে। অর্ণব গভীর ঘুমে আচ্ছন্ন। ওর টেরি পেল না ওর প্রেয়সী নিজ থেকে ওকে ভালোবাসে পরশ দিয়েছে। আনায়া শাওয়ার নেওয়ার জন্য শাড়ি বের করতে নিল। আলমারি খুলতে নজরে এলো শাড়ির মেলা। রাতে শাড়িগুলো খেয়াল করা হয়নি। আনায়া খেয়াল করে দেখলো শাড়িগুলো সেদিনই কেনা শাড়ি না। তাহলে অর্ণব এগুলো কখন কিনলো? আনায়া একটা একটা করে শাড়িগুলো দেখলো। প্রতিটা শাড়ি অনেক সুন্দর। অর্ণবের চয়েস আছে বলতে হবে। আনিয়া সেখান থেকে লাল রঙের জামদানি শাড়ি নিল। নতুন বউ বলে কথা, তাই লালটাই নিল। আনায়া শাওয়ার নিতে চলে গেল। আনায়া বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছে। অর্ণব ঘুমিয়ে আছে। হঠাৎ গায়ে পানির অস্তিত্ব অনুভব করতে ঘুমটা হালকা হয়ে এলো। ঘুম ঘুম চোখে চোখ মেলল। তবে সকাল সকাল বইয়ের আগুন ধরার রূপ দেখে মুহূর্তের মাঝে ঘুম হাওয়া হয়ে এলো। লাল টুকটুকে শাড়িতে আনায়াকে আগুন সুন্দরী লাগছে। শাড়ির ভাগ দিয়ে ফর্সা মেয়েধীন পেট ও কোমর কিছুটা দৃশ্যমান। অর্ণব তাকিয়ে আছে আনায়ের দিকে। ওর নেশা ধরে যাচ্ছে। বইয়ের এই রূপ দেখে নিজেকে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যাচ্ছে। অর্ণব চাচ্ছে নজর সরিয়ে নিতে, কিন্তু পারছে না। যত হোক বিয়ে করা বউ তার। অর্ণব মন্ত্রমুগ্ধের মতো ধীরে ধীরে আনায়ার দিকে অগ্রসর হলো। আনায়া শাড়ির কোজি ঠিক করাই মশগুল। অর্ণব কখন ওর এতটা কাছে এসে দাঁড়িয়েছে ও খেয়াল করেনি। হঠাৎ আয়নায় নজর যেতেই অর্ণবকে নিজের এতটা কাছে দেখে পিছিয়ে গেল। পিছনের ড্রেসিং টেবিল থাকায় বেশি পিছাতে পারল না। অর্ণব এগিয়ে আনায়ার আরও কাছে এলো। অর্ণবকে নিজের খুব কাছে অনুভব করতে ওর হৃদস্পন্দন বেড়ে গেল। অস্বাভাবিক মাত্রায় শ্বাস ওঠানামা করছে। অর্ণব আনায়ের মুখের উপর পড়ে থাকা ভেজা চুল কানের পিছনে গুজে দিল। দুজনের চোখে চোখ। অর্ণব তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আনায়া চোখ নামিয়ে নিল। অর্ণব আনায়ার অধরের দিকে অগ্রসর হচ্ছে। অধর ছুঁয়ে দিবে এমন সময় দরজা কেউ নক করলো। অর্ণব সেখানে থেমে গেল। সরে আসলো আনায়ার কাছ থেকে। আনায়া লজ্জায় বেলকুনিতে চলে গেল। অর্ণব দরজা খুলতেই অহনা বলল, শুভ সকাল ভাইয়া। একগাল হাসি নিয়ে অহনা দাঁড়িয়ে আছে। অর্ণব পিড় করে বলল, সকাল সকাল রোম্যান্স রে, 12টা বাজে এখন শুভ সকাল বলতে এসেছে। অহনা অর্ণবের কোনো নড়চড় না দেখেই বলল, খামার মতো সামনে দাঁড়িয়ে না থেকে শর্ত, আমি আমার ভাবির কাছে যাব। ভাবি তুমি কোথায়? অর্ণব ভুরুকুচকে জিজ্ঞেস করলো। ভাবিটা কই পেলি শুনি? তোমাকে বলার প্রয়োজন বোধ করছি না, তুমি এখন সামনে থেকে সরো। অর্ণব সরে গেল। এরই মাঝে আনায়া রুমে এলো। অহনা আর আনায়া কথা বলছে। অর্ণব ফ্রেশ হতে চলে গেল। অর্ণব ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে রুমে কেউ নেই। অর্ণব একেবারে তৈরি হয়ে নিচে নামলো। নিচে নেমে দেখলো আনায়াকে ঘিরে সবাই বসে আছে। অর্ণব টেবিলে বসতে মেহনাজ বেগম অহনাকে ডেকে আনায়াকে নিয়ে আসতে বলল। আনায়া আসতে ওকে অর্ণবের পাশে বসিয়ে দিল। মেহনাজ বেগম দুজনকে খাবার বেড়ে দিচ্ছে। আনায়া চাইলেন, তিনি বলেন, তুমি খাও, আমি পেটে দিচ্ছি। কাজ করার সময় চলে যাচ্ছে না। আমি তোমাকে আমার বাড়ির বউ না, বরং মেয়ে বানিয়ে এনেছি। এতদিন তো শুধু ওরা মায়ের আদর পেয়েছে, এখন থেকে তুমিও পাবে। অহনার মতো তুমিও আমার আরেকটা মেয়ে। আনায়ার মুখে হাসি ফুটে উঠল। সকল মেয়ে এমন একজন শাশুড়ি চাই, যে তাকে মায়ের আদর দিয়ে কাছে টেনে নিবে। তার ভুলগুলো ধরে কথা শুনিয়ে দূরে না ঠেলে দিয়ে আনায়া কে উঠে ওদের সাথে বসলো। মেহনাজ বেগম টেবিল গুছাচ্ছেন। হঠাৎ এক প্রতিবেশী তাকে বলে উঠল, বউকে বেশি লাই দেবেন না, পরে দেখা যাবে মাথায় উঠে নাচবে। মেহনাজ বেগম শক্ত কণ্ঠে উত্তর দিলেন, বৌমা যেহেতু আমার ছেলের, তাহলে সে মাথায় উঠে নাচুক বা আকাশে উড়ে বেড়াক, তাতে আপনার কি? মহিলার তোতামুখ ভোতা হয়ে গেল। পুনরায় বলে উঠল, আপনার ভালোর জন্যই বলছিলাম। আমার ভালো নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি নিজেকে নিয়ে ভাবেন, তাহলেই হবে। মহিলাটা চলে গেল। আনিয়া তাদের কথোপকথনগুলো শুনলো। প্রথমে মহিলাটার কথাই মন খারাপ হলো। ওর শাশুড়ির জবাবে ওর মনটা খুশিতে ভরে গেল। ভাগ্য করে ও এমন শাশুড়ি পেয়েছে। আনিয়া সত্যি অনেক ভাগ্যবতী। মনের মতো একজন জীবনসঙ্গী, মায়ের মতো শাশুড়ি, বোনের মতো ননদ, বাবার মতো শ্বশুর, কয়জন মেয়ের ভাগ্যে চোটে। আনিয়া আবার ওদের আড্ডায় সামিল হলো। অর্ণব নিজের ঘরে বসে বিরক্ত হচ্ছে।
নতুন বিয়ে করেছে, কোথায় বউয়ের সঙ্গে রোমাঞ্চ করবে তা না, তার বউ সবার সাথে বসে আড্ডা দিচ্ছে। কত কাঠখড় পুড়িয়ে বিয়ে করলো, তাতে লাভ কি হলো? বউয়ের সাথে সময় কাটাবে বলে সকল মিটিং বাদ দিয়ে দিল, আর এদিকে ওর বউ লাপাত্তা। বেচারা মনের দুঃখে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। আনায়া আড্ডা শেষ করে রুমে আসলো। অর্ণবকে গড়াগড়ি খেতে দেখে জিজ্ঞেস করলো, কি হলো, আপনি গড়াগড়ি খাচ্ছেন যে? গড়াগড়ি খেতে মজা লাগছে, তুমিও এসো একসাথে গড়াগড়ি খাই। এটা কেমন কথা? যার বউ লাপাত্তা হয়ে যায় তার কাছ থেকে এছাড়া আর কি আশা করা যায়? আনায়া একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, তা মশাই, আপনার বউ কোথায় হারিয়ে গেছে? মানুষের ভিড়ে নাকি অন্য ছেলের সাথে ভেগে গেছে? আনায়ের ঠোঁটে কোণে দুষ্ট হাসি। অর্ণব এগিয়ে আনায়ের কাছাকাছি এলো। হঠাৎ করে আনায়াকে জড়িয়ে ধরে বলল, তাকে আমি এভাবে শক্ত করে ধরে রাখবো, বন্দি করে রাখবো আমার মনের কুঠুরিতে। অন্য কারোর সাথে ভেগে যাওয়ার চান্সই নেই। তাই? হ্যাঁ, এতক্ষণে তোমার আমার কথা মনে পড়লো। তোমার যে বর আছে, বেচারা তোমার অপেক্ষায় প্রহর গুনছে, সে খেয়াল তোমার আছে? আর বলবে না, ওরা আমাকে ছাড়ছিলই না, আমি আসবো কিভাবে আপনিই বলেন। ওদের বলবে তোমার একমাত্র বর তোমার অপেক্ষা করছে, তোমাকে তার কাছে যেতে হবে। আমাকে কি আপনার মতো বেশরম মনে হয়? আমি বেশরম? হ্যাঁ। তাহলে হয়ে যাক কিছু বেশরম কর্মকাণ্ড, কি বলো? অর্ণব দুষ্টু হেসে চোখ টিপ দিল। আনায়া নিজেকে অর্ণবের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, সরুন, দূরে যান আপনার সব উল্টাপাল্টা মতলব নিয়ে। আমাকে তৈরি হতে হবে, কিছুক্ষণ পর বাসায় মেহমান আসা শুরু হয়ে যাবে। বাহানা ভালোই দিতে পারো। অহনা মেকআপ আর্টিস্টকে নিয়ে এলো। আনায়া সাজতে বসেছে। অর্ণব চলে গেল নিচে। বৌভাতের আয়োজন ওদের বাগানেই করা হচ্ছে। ওখানে কাজ কতদূর চলছে তা দেখতে চলে গেল অর্ণব। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। আনায়া সেজে কুজে স্টেজে বসে আছে। অর্ণব সবার সাথে কথা বলছে। কিছু রাজনৈতিক নেতা এসেছে, তাদের ওয়েলকাম জানাচ্ছে। বেচারা খুবই ব্যস্ত। এর মাঝেও একটু পরপর আনের খবর নিতে ভুলছে না। অহনাকে আনের পাশে বসিয়ে দিয়ে গেছে, যেন কিছু লাগলে ওকে হেল্প করতে পারে। এক একজন এসে আনায়ার সাথে কথা বলছে। আনায়া তাদের চিনে না, তবুও তাদের সাথে হেসে হেসে কথা বলছে। আনায়া অধীর আগ্রহে বসে আছে, কখন ওর বাড়ির লোক আসবে তাই বারবার গেটের দিকে তাকাচ্ছে। আনের অপেক্ষার অবসান ঘটিয়ে ওর বাড়ির লোক এলো। আনায়া সবার আগে আবিরকে জড়িয়ে ধরলো। দুই ভাই বোন কুশল বিনিময় করলো। আনায়া একে একে সবার সাথে কথা বলো। নীলিমা আনের পাশে দাঁড়িয়ে ফিস ফিস করে জিজ্ঞেস করলো, বাসর কেমন হলো ননদিনী? আনায়া লজ্জা রাঙা মুখে বলল, ভাবি, তুমিও না, মুখে কিচ্ছু আটকায় না তোমার। আনায়া লজ্জা পাওয়ার ধরনে নীলিমা হেসে দিল। সুষ্ঠুভাবে বৌভাত শেষ হওয়ার পর আনায়া আর অর্ণব এলো আনায়াদের বাড়িতে। সাথে অহন আর জিয়াও এসেছে। অহনের কথা, সে তার ভাবিকে ছেড়ে থাকতে পারবে না, সেও তার ভাবির সাথে আসবে। আবিরের অহনার এই বাচ্চামাগুলো খুব ভালো লাগে। ওর কাছে মেয়েটাকে অনেক আদুরে লাগে, ইচ্ছে করে যখন তখন আদর করে দিতে। আনায়া নিজের রুমে এসে ধপাস করে বিছানায় শুয়ে পড়লো। আমার ঘর, ইস, অর্ণব বলে উঠল, এভাবে আমাকে জড়িয়ে ধরেও তো বলতে পারো আমার বর। আসছে সব কথা। গোধূলি বিকেলে আনায়া বেলকনিতে বসে আছে। মৃদু বাতাস বইছে। হাওয়ার তালে তালে আনায়ার খোলা চুল দোল খাচ্ছে। একটু পরপর চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আনায়া প্রথম দিকে চুলগুলো সরিয়ে দিচ্ছিল, এখন আর সরাচ্ছে না। ও নিজেরই এভাবে ভালো লাগছে। পুরো বেলকনি বকুল ফুলের ঘ্রাণে চেয়ে আছে। আনায়া নিশ্চল চোখে তাকিয়ে চারপাশ দেখছে। অর্ণব পার্টি অফিসে গিয়েছে জরুরি মিটিং থাকায়। ও নিজেরও যাওয়ার ইচ্ছে ছিল না। নিচে মিহি, অহনা, জিয়া, অর্ষা, নীলিমা, আয়নার কাজিন সবাই মিলে আড্ডা দিচ্ছে। আয়নার ভালো লাগছে না, মিস করছে অর্ণবকে। অল্প কিছু সময়ের ব্যবধানে মানুষটাকে খুব বেশি মনে পড়ছে। আনায়া ধীরে ধীরে অর্ণবের মাই পড়ে যাচ্ছে। মানুষটাকে এখন না দেখলে মন কেমন আনচেন আনচেন করে। আনায়া কারণটা বুঝতে পারল না। আনায়া নিজের ধ্যানে মগ্ন। অর্ণব মিটিং শেষ করে আনায়াদের বাড়িতে এলো। ড্রয়িং রুমে বসে সবাই আড্ডা দিচ্ছে। তাদের মাঝে খুঁজে ওর বউকে পেল না। সোজা উপরে চলে এলো। রুমেও কোথাও বউয়ের অস্তিত্ব নেই। চোখ গেল বেলকুনির দিকে, এগিয়ে গেল ধীর পায়ে। আনায়া গভীর ভাবনায় মশগুল। অর্ণব আলতো হাতে পিছন থেকে জড়িয়ে ধরল। কোমরে কারোর হাতের স্পর্শ পেতেই আনায়া চমকে উঠল। কারোর বলিষ্ঠ হাত ওর কোমর জড়িয়ে ধরেছে। আনায়া চমকে পিছু ঘুরল। অর্ণবের প্রশস্ত বুকের সাথে ধাক্কা খেল। জড়িয়ে ধরা ব্যক্তিটা অর্ণব বুঝতেই আনায়া স্বস্তির নিঃশ্বাস পেল। নিজেও জড়িয়ে ধরল অর্ণবকে। অর্ণব কিছুটা অবাক হলো। বউ কিছু না বলে উল্টো জড়িয়ে ধরল। বিষয়টা কেমন যেন। মন খারাপ? মিস করছিলে? করতে পারি না বুঝি? করতে পারো, তবে তবে কি? আমার জামাই আমি মিস করব, ইচ্ছে হলে কিস করব, তাতে কার কি? অর্ণব দুষ্টু হেসে বলল, কিস কখন করবে? তাড়াতাড়ি করো প্লিজ, আমার যে আর তর্স হচ্ছে না। আনায়া লজ্জা পেল। বুঝতে পারলো নিজের কথায় নিজেই ফেসে গেছে। এখন কিছু বলা মানেই বিপদ। তাই মুখটা ভার করে অর্ণবকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো।
অনুপ আনাকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরলো। অনুপ ভাবনায় বসলো কিভাবে আনার মন ভালো করা যায়। একটু ভাবতেই কিছু একটা মনে হতেই মুখে হাসি ফুটে উঠলো। আনাকে ছেড়ে দিয়ে পড়লো। ঝটপট তৈরি হয়ে নাও। আনে ভুরু কুচকে জিজ্ঞেস করলো। কেন? তোমার মন ভালো করার জন্য। তুমি তৈরি হও, আমি আসছি। অনুপ রুম থেকে বেরিয়ে গেল। আনের ভাবনা এলো মানুষটা ওর কথা কত ভাবে। এই যে মিটিং শেষ করে বাসে এসে রেস্ট না নিয়ে বইয়ের মন ভালো করায় লেগে পড়লো। আনেয়া ভাবনা বাদ দিয়ে রেডি হতে শুরু করলো। অনুপ নিচে যেয়ে সবাইকে বললো তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে। সবাই তৈরি হয়ে চলে গেল। অনুপ ঘরে এসে ফ্রেশ হতে চলে গেল। আনেয়া তৈরি হচ্ছে। অনুপ বিছানায় বসে বসে ওকে দেখছে। আনেয়া হাঁটুর সমান একটা টপস সাথে জিন্স, গলায় ওড়না, চুলগুলো ঝুটি করেছে, মুখে অল্প বিস্তর মেকআপ, সব মিলিয়ে ওকে সুন্দর লাগছে। অনুপের কাছে মনে হচ্ছে কিশোরী আনায়া ওর সামনে দাঁড়িয়ে আছে। এই সাজে আনায়াকে অনেকটা বাচ্চা বাচ্চা লাগছে, অন্যদিনের তুলনায় ভিন্ন রকম। অনুপ আনায়ার সকল রূপেই মুগ্ধ হয়। আনায়া নিজেকে আয়নায় দেখে নিল, সব ঠিকঠাক আছে। অনুপের সামনে দাঁড়িয়ে বলল, চলুন যাই। অনুপ আনায়ার হাতের মাঝে হাত গুজে দিল। দুজন একসাথে নিচে নামছে। সবে ওদের দিকে তাকালো। মিহি আর অহনা তো শব্দ করে বলে উঠল, মাশাআল্লাহ। অহনা দৌড়ে আনায়ার কাছে এসে বলল, ভাবি তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম কিউট বাচ্চাদের মতো। ইচ্ছে করছে টুপ করে তোমার গালে আদর দিয়ে দিই। আনায়া লজ্জা পেল অহনার কথায়। অনুপ অহনার চুল টেনে ধরে বলল, তোর সাহস তো কম না, তুই আমার সামনে দাঁড়িয়ে আমারই বউকে আদর করতে চাস? বউ কি তোমার একার নাকি? আমারও ভাবি হয়, আমারও অধিকার আছে আমার ভাবির উপর। এক কথায় দুই কথায় দুজনে ঝগড়া লেগে গেল। অনুপ বলেছে আমার বউ, অহনা বলছে আমার ভাবি। আনায়া পড়েছে এদের মাঝে। বাকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ঝগড়া দেখছে। আনায়ার রাগ লাগছে, ওর মন খারাপ ভালো করবে বলে এখন দুই ভাই বোন ওকে নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। আনায়া ওদের থামাতে বলল, তোমরা কি থামবে নাকি আমি ঘরে চলে যাব? অনুপ অহনা দুজনেই থেমে গেল। সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলো। না বউ, তোমাকে ঘরে যেতে হবে না, চলো আমরা যাই। মেয়ে জিজ্ঞেস করলো, জিজু আমরা কোথায় যাব? আনায়া ভুরকুচকে জিজ্ঞেস করলো। তোরা কোথায় আছিস? অনুপ আনায়ার উদ্দেশ্যে বলল। আমরা সবাই মিলে যাব, মিহিকে বলল। গেলেই দেখতে পাবে। সবাই গাড়ি থেকেই বসলো। অনুপ ড্রাইভ করছে, আনে ওর পাশে বসা, বাকিরা পিছনে বসেছে। মিহি, অর্ষা, জিয়া এরা তিনজন গাড়ির মধ্যেই গল্প জুড়ে দিয়েছে। এদের গল্প শেষ হওয়ার নাম নেই। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো। সবে একে একে নেমে দাঁড়ালো। অনুপ গাড়ি পার করে এসে ওদের নিয়ে ভিতরে ঢুকলো। এটা একটা পার্ক, তবে এর মধ্যে একটা নদীও আছে। নদীর পাড়টা খুবই সুন্দর। আনেয়া মুগ্ধ চোখে তাকিয়ে নদীর সৌন্দর্য দেখছে। পাশে দাঁড়িয়ে অনুপ তার প্রিয়সীকে দেখে মুগ্ধ হচ্ছে। এক একজনের মুগ্ধতা এক এক জায়গায়। কারো ভালো লাগে ফুল, কারোর ফুলের বাগান। যা সবাই যার যার মতো নদীর পাড়ে ঘুরছে। আশেপাশে কপতিদের মেলা। অনুপ আনের হাত ধরে সামনের দিকে হাঁটা দিল। কিছু দূর আসতেই অনুপের নজর গেল বেলি ফুলের মালা দিকে। অনুপ একটা বেলি ফুলের মালা নিয়ে আনায়ার হাতে বেঁধে দিল। আনায়া খুশি হলো, ওর মুখে হাসি ফুটে উঠলো। আনায়ার সাথে সাথে অনুপেরও মুখে হাসি ফুটে উঠলো। প্রেয়সী খুশি তো প্রেমিক হৃদয় শান্ত। প্রেয়সীর মুখে বিষণ্ণতা, প্রেমিক হৃদয়ে কালো আধারের ঘন ঘটা দেখা যায়। কিছু কিশোরী মেয়েরা মিলে কানামাছি খেলছে। ও নিজেও ফিরে গেল নিজের কিশোরী বয়সে। অনুপের দিকে তাকে কিউট ফেস করে বলল, আমি যাই ওদের সাথে কানামাছি খেলতে। অনুপ বইয়ের আবদার ফেলতে পারল না, সম্মতি দিল। একদিন সব ভুলে বাচ্চামো করে যদি মেয়েটার মুখে হাসি ফুটে তাহলে ক্ষতি কি? হোক না কিছু নিয়মের লঙ্ঘন। আনা মেয়েগুলোর সাথে কানামাছি খেলছে। অনুপ দূর থেকে দাঁড়িয়ে দেখছে। বইয়ের বাচ্চামো ওর খুবই ভালো লাগছে। এই যে আনায়া মাঝে মাঝে খিলখিল করে হেসে উঠছে, এতে ওর মনে প্রশান্তি পড়ে যাচ্ছে। আনায়া কিছুক্ষণ খেলে চলে এলো অনুপের কাছে। অনুপ জিজ্ঞেস করলো, খেলা শেষ? হ্যাঁ, অনেকদিন খেলা হয়নি তো তাই ক্লান্ত হয়ে গিয়েছি। অনুপ তাকিয়ে দেখলো আনায়ের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। পকেট থেকে রুমাল বের করে আলতো হাতে মুছে দিল। কিছু দূরে একজন লোক হাওয়াই মিঠাই বিক্রি করছে। আনায়া বায়না ধরলো হাওয়াই মিঠাই খাবে। অনুপ যে নিয়ে আসলো। আনায়া বাচ্চাদের মতো হাওয়াই মিঠাই খাচ্ছে। অনুপ তাকিয়ে দেখছে। আনায়া অনুপকেও খাইয়ে দিল। অনুপ আজকে বইয়ের বাচ্চামাগুলো উপভোগ করছে। প্রেয়সীর মুখে হাসি ফোটাতে ও সব কিছু করতে পারে। আনায়া আজকে অনেক খুশি। অনেকদিন পর নিজের আগের রূপে ফিরে গেল। সবটাই অনুপের জন্য। আনায়ার মনে একটু একটু করে অনুপ জায়গা দখল করে নিচ্ছে। আরও অনেকটা সময় ঘোরাঘুরি করে খেয়ে দিয়ে বাসায় এলো সবাই। আনায়ার রুমে এসে ফ্রেশ হতে চলে গেল। ওর মনে এখন ফুরফুরে। বেরিয়ে দেখলো অনুপ দাঁড়িয়ে আছে। আনায়া অনুপকে জড়িয়ে ধরে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনুপ নিজেও জড়িয়ে ধরলো, বলো, নিজের মানুষকে ধন্যবাদ দিতে নেই, যদি চাও তাহলে অন্য কিছু দিতে পারো, আমি মাইন্ড করব না। আনায়া অনুপের কথার মানে বুঝতে পারলো না। বড় কুঞ্চিত করে জিজ্ঞেস করলো, অন্য কিছু কি? অনুপ আনায়ার ওষ্ঠের দিকে ইশারা করলো।
আনেয়া সাথে সাথে 2 হাত দিয়ে ঢেকে ফেল ওর ওষ্ঠদ্বয়। অর্ণব শব্দ করে হেসে দিল। আনেয়া রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, অসভ্য পুরুষ। আনেয়া বেরিয়ে এলো। রুম থেকে অর্ণবের হাসির শব্দ পাওয়া যাচ্ছে। আনের ঠোঁটের কোনো হাসি ফুটে উঠল। আনের নিজেকে সুখী সুখী মনে হচ্ছে। তবে আনের কপালে সইব তো এত সুখ, নাকি দুঃখ এসে ধরে দিবে? বন্ধুরা, নিশ্চয়ই গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে। তোমাদের জন্যই আমার এই গল্পটি নিয়ে এরকম মজার গল্প আমাদের কাছে অনেক আছে, তাই প্রতিদিন গল্প শুনতে আমাদের সাথেই থাকবেন। এরকম গল্প অন্য কোথাও পাবেন না। গল্পগুলো অনেক মজাদার। সবাই গল্পগুলো শুনে মজার মজার কমেন্ট করুন। আমি তোমাদের জন্য কি ধরনের গল্প বানাবো তা কমেন্ট করে জানান। যার কমেন্টে বেশি লাইক করবে তাকে আমার ঠিকানা দিক। বন্ধুরা, সম্পূর্ণ গল্পটি শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।